প্রণববাবুকে একটা পয়েন্ট করেছেন, দেখুন আপনি ড্রেজিং এর কথা বললেন, এটা একটা দিক, এবং এম্বার্কমেন্ট একটা, মানে নদীর পাড়ে বাঁধ যেগুলোকে আমরা বলছি, আমরা একটু স্পেসিফিক ভাবে আলোচনা করব। নদীর পাড়ে বাঁধে আমি পরে যাচ্ছি। প্রথমে শহরের জল যেটা বললেন যে ফ্লো কভার ড্রেন করার ফলে সেখানে নোংরা জমছে, সেগুলো পরিষ্কারের ব্যাপার কম থাকবে এবং নোংরা আটকাবে। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে কভার ড্রেনগুলো এখনই যে হচ্ছে, তার মধ্যে এই যে বৃষ্টিটা হলো, প্রচুর নোংরা গিয়ে সেই পুরো কভার ড্রেনের ভেতরে গিয়ে জমলো, যেগুলো অলরেডি হাফ ডান হয়ে রয়েছে। এখন কি মনে হয়, কভার ড্রেনটা যখন আলটিমেট যখন কভার দেওয়া হবে, সব দিক থেকে যখন বন্ধ করে দেওয়া হবে, তখন কি পরিষ্কার করা হবে নাকি এগুলো থেকেই যাবে? কারণ আগের অভিজ্ঞতা বলছে বড় ড্রেনগুলোর সময় অলরেডি প্লাইবোর্ড ছিল ভেতরে। হ্যাঁ, না এটা তো হচ্ছে কিছু কনস্ট্রাকশনাল ডিফেক্টস রয়ে গেছে বা যারা পরিষ্কার করেন, কিন্তু কভার ড্রেন এন্ড ওপেন ড্রেনের তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো আছে। সিঙ্গাপুরেরটা উনি যেটা বললেন, সিঙ্গাপুরে একটা প্লাস্টিক ফেললে কত টাকা ফাইন জানেন? আমাদের অবশ্যই সিঙ্গাপুর হচ্ছে উনি যেটা বলছেন শুনছি আমি, তো সিঙ্গাপুর হচ্ছে এই জন্য ওরা মেনটেন করতে পারছে ওপেন ড্রেন। কিন্তু আমার এখানে তো মানে কভার ড্রেন, উনি বলছে কভার ড্রেনও চলে আসছে, মানে ওপেন ড্রেনের অবস্থা কি? আমার পাড়াতে যে ওপেন ড্রেন আছে, এটা রেগুলার ইন্টারভেলে পরিষ্কার করা হয়, আমি 13 নম্বর ওয়ার্ডে আছি, কিন্তু এই পরিমাণ উনি যেটা বলছে ঠিক প্লাস্টিক এগুলো আসছে। তো এটা তো আরেকটা দিক, প্লাস্টিক তো আমাকে ব্যান করতে হবে, প্লাস্টিক ইউজটা বন্ধ করতে হবে, এগুলি ব্যান তো অফিশিয়ালি আছে, কিন্তু অফিশিয়ালি এবং গভর্নমেন্টের সার্কুলারে আছে, কিন্তু আমি ওই লাইনে যাচ্ছি না আজকে, কারণ এটা অফিশিয়ালি ব্যান থাকলে তো হবে না। আমি 6 মাসে একদিন গিয়ে বাজারে কয়েকটা দোকানে হানা দিলাম, কিছু প্লাস্টিক করলাম, তাকে ফাইন করলাম, হবে না। আমাকে তো সোর্সে আটকাতে হবে, এটা আরেকটা দিক। এটা আলোচনা করলে আমরা সেই আলোচনা যাচ্ছি না, আমি যাচ্ছি পয়েন্টটা কোন জায়গায়, তাহলে এটা এই সাইকেলটা চলতেই থাকবে কিনা? সাইকেল চলতে থাকবে। তো ড্রেনগুলি আমার হচ্ছে দেখেন দুটো, আমাদের আগরতলা শহরের ড্রেন আউট করার দুটো ড্রেন, মেইন ড্রেন, একটা হচ্ছে আখাউড়া ড্রেন, একটা কালাপানিয়া ড্রেন। একদম। তো আখাউড়া ড্রেন, কালাপানিয়া ড্রেন দুটোই এন্টারিং দা বাংলাদেশ, এটা কিন্তু রিডিউস হয়ে গেছে, মেইন ব্যাপার একটা। তারপর মেইন অবস্ট্রাকশন হচ্ছে এই যে আপনি দেখবেন ওল্ড আরএমএস এবং আমার অবলা চমনি, যেটা ওই অফিস ল্যান্ডের জায়গাটা রাইজেম চমনি, এক বিশাল এই ড্রেনের মধ্যে বিশাল ডায়ার আপনি দেখবেন, 2-2.5 মিটার ডায়ার ওয়াটার সাপ্লাই পাইপলাইন গেছে ড্রেনের মধ্যে দিয়ে। আচ্ছা, অবস্ট্রাকশন হচ্ছে, মানে আমি বলছি লিটল বিট, মানে সব একদম একটা করে ফুল ফ্লো পাচ্ছে না, ড্রেন না পাচ্ছে না। তা এক্সিস্টিং হচ্ছে আমার এক্সিস্টিং যে সিস্টেম আছে, আর দুটো ড্রেন আমার মেইন ড্রেন আছে। একটা আছে আপনার যেটা আমরা বলি দলেশ্বর ড্রেন, যেটা হচ্ছে আপনার ওই দলেশ্বর ওই রামকৃষ্ণ মিশন বা জয়গুড়ের দিকটা ধরে এ রুট পার্ট চন্দ্রপুর ধরে জেলখানার আগে ওয়েবসাইট, পুরনো জেলখানার ওয়েবসাইট ধরে যেই খালটা গেছে কাটাখালে গেছে। আর একটা ড্রেন আছে আপনার যেটা বলা ইন্দ্রনগর ড্রেন, এটা হচ্ছে আপনার ওই দলেশ্বর পোস্ট অফিস হয়ে বা দলেশ্বরের ম্যাক্সিমাম এরিয়া কভার করে কাটাখালে। তো আমরা পারলাম দুটো ড্রেন কাটাখালে যাচ্ছে আর দুটো ডাইরেক্ট বাংলাদেশ যাচ্ছে। তার অন্যগুলি হচ্ছে আর্টারি ড্রেন, ছোট ছোট ড্রেন। আমার এক্সিস্টিং যে ড্রেনগুলিকে ফাংশনিং করা, ফুল ফ্লেজেড ফাংশনিং করতে গেলে, এখন ফুল ফ্লেজেড ফাংশনিং করতে গেলে অনেকগুলি পয়েন্ট এখানে আসছে, ড্রেন ব্লকেজ ব্যাপার ওগুলি হচ্ছে। তো এগুলি তো রেগুলার মনিটরিং মেইনটেনেন্স ব্যাপার একটা আসছে। আর একটা বলছেন আপনি যে প্লাইউড থেকে যাচ্ছে, কনস্ট্রাকশন করছে, বড় ড্রেনগুলো যেগুলো আছে ম্যানহোল আছে, ম্যানহোল দিয়ে করেন একটা সামটাইমস আফটার সামটাইমস ইন্টারভেলে তারা রেগুলার পরিষ্কার করবে, আমাদের বা মিউনিসিপ্যালিটির অনেক পরিষ্কার করছে। কিন্তু অনেক ছোট ড্রেনগুলি, যে কমপ্লেনগুলি অনেকেই করছে, আমাদের কাছেও করছে, এজ এ ইঞ্জিনিয়ার আমরাও শুনছি যে ছোট ড্রেন, ম্যানহোল নেই, উইথ কম, ডেপথ কম, এগুলিতে কাস্টিং সিটু ওরা স্ল্যাব কাস্টিং করে যাচ্ছে, সেন্টারিং শাটারিং সব ভেতরে থেকে যাচ্ছে। তো এটা তো আর পরিষ্কার করার স্কোপই নেই, তো ওরা পারছে না। অনেকে বলছে এটা পচে যাবে, পচে শেষ হয়ে যাবে, এটাকে ব্লক করবে, কে জানে কবে যাবে, কোনো একটা সময় যদি ফ্লোই না থাকে কি হবে। তো এটা তো চেঞ্জ করতে হবে, আমাদের তো অথরিটি যারা তাদেরকে চিন্তা করতে হবে। আমি দুটো ওয়ে আউট আছে, একটা হচ্ছে আমি তাহলে প্রিকাস্ট পিসিসি স্ল্যাব নিয়ে বসাবো, আমি কাস্টিং সিট এখানে করবো না, প্রিকাস্ট স্ল্যাব বসাতে পারি। আর একটা হলো যেগুলি আমি অলরেডি করে নিয়েছি, এরকম আছে, এখন তো রোবোটিক ক্লিনিং সিস্টেম অলরেডি ইজ দেয়ার, আমি রোবোটিক ক্লিনিং সিস্টেমে ওয়ান টাইম আমি এটা ক্লিয়ার করে দিতে পারি। এই টেকনোলজি অলরেডি এনআইটি আগরতলা ইজ দেয়ার, তো দে ক্যান হেল্প আস। তো ওইভাবে তো আমরা আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে আমাদের কোন কোন প্রবলেম বলছে। ফার্স্ট হচ্ছে আমার এক্সিস্টিং যে সিস্টেমটা আছে এটাকে আমি এফিশিয়েন্টলি আমি চালু করি, যে পাম্পিং সিস্টেম আছে এটাকে চালু করা, যে ড্রেনগুলি আছে এগুলিকে রেগুলার
ক্লিয়ার রাখা, ব্লকেজগুলো ক্লিয়ার রাখা, ওগুলি চালু করা। না, একদম একদম সিম্পল লজিকে মানুষ, সাধারণ মানুষ যখন দেখছে, ধরুন আমার চোখে আজকে যেটা ধরা পড়লো, কোনো একটি কভার ড্রেনে আমি দেখছিলাম যে কভার ড্রেনের পাশে কোনো একটা জায়গাতে কোনো কনস্ট্রাকশনের জন্য হয়তোবা সেখানে একটা বড় একটা পুকুর বা কোনো জলাশয় আছে, তাকে প্যাসেজ দেওয়ার জন্য সেই কনস্ট্রাকশনটা জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে, এবং ঠিক কভার ড্রেন থেকে 1 থেকে 2 মিটার দূরে এই ঘটনাটা হচ্ছে, এবং জলের ফ্লোতে আমি দেখছি বড় বড় বোল্ডার গিয়ে কভার ড্রেনের ভেতরে ঢুকছে। তো আমার তখন মনে মনে প্রশ্ন জাগলো, এগুলো কি আদৌ কি বের করা হবে? কারণ এখন তো জলের ফ্লো আছে, এই ফ্লোতে ঢুকে গেল ভেতরে। এই বড় বড় বোল্ডার গুলো যদি ঢুকে থাকে ভেতরে, বড় বড় ইটগুলো, এখন শহরে কি হচ্ছে, বিভিন্ন কনস্ট্রাকশন হচ্ছে, বিভিন্ন ফ্ল্যাট গুলো হচ্ছে, তাদের যে জায়গার জন্য মানে ম্যাটেরিয়ালস গুলো রাখার জন্য বালু রাখলে হয়তো বা চলে যাবে, কিন্তু স্টোন টোন গুলো ম্যাক্সিমাম রাস্তাতে পড়ছে, এবং রাস্তা এবং ড্রেন গুলোকে সেট করে, ফুল তো রাস্তায় ফেলতে হচ্ছে, ড্রেনের রাস্তা মিলিয়ে রাখছে। রাখার ফলে কি হচ্ছে, এখন সেখানে কিছু তো পড়ছে, 100% তারা রিকভারি করছে না, 5% যদি এখানে নিচে পড়ে, 5% এই অবস্টাকল গুলো পরে কিন্তু শুধু এই এরিয়াটা না, পুরো ড্রেনটাকে কোথাও না কোথাও ব্লকেজেস কিন্তু সিস্টেমে নিয়ে আসছে। তো সেই জায়গাটাতে প্রণববাবু, যে এই যে এখন কভার ড্রেন গুলো আমরা দেখছি, যে কভার ড্রেন গুলোর জন্য আমরা এখন কনস্ট্রাকশন চলছে, এগুলো আলটিমেটলি যখন কমপ্লিট হওয়ার মুখে এগুলোকে পরিষ্কার করা হবেই বলে কি মনে করেন? মানে এগুলো কি পরিষ্কার করে তারপর হবে? না হলে তো আরো দুর্ভোগ আরো বেড়ে যাবে। কিন্তু সিম্পল ইস্যু, কেউ কারো না কন্ট্রাক্টর বা কনস্ট্রাকশন বাড়ির মালিকও তো ভাবনা আমাদের হয়তো পরে করে দেব, কিন্তু বাট এই অনেক কনস্ট্রাকশন এখন হাফ ডান হয়ে আছে, ওরা তো করবে, কখন করবে? তো কমপ্লিট হবে, এই ডিউ টাইম কিন্তু তো সাফারার কিন্তু ওই এরিয়ার প্রতিটা লোকে হচ্ছে। একদম একদম। আমরা এখন যখন বর্ষাকালে বৃষ্টি হবে সেটাই স্বাভাবিক, এবং প্রত্যেক বছর আমরা দেখি একটু বেশি বৃষ্টি হলে আগরতলা শহরে জল জমে। এখন এই জল জমার আগরতলা শহরে কতটা বৃষ্টি হলো তার থেকে বেশি ডিপেন্ড করে উজানে কতটা বৃষ্টি হলো। এখন এই বড়মুড়ায় বাঁধ দেওয়ার দাবি উঠছে। এখন কথা হচ্ছে যে আমাদের যে এম্বার্কমেন্ট গুলো বা দুই পারে, হাওড়ার এদিকের বাঁধ মানে উত্তরাঞ্চল, শহর উত্তরাঞ্চলটাকে বাঁচানোর জন্য, এবং ওই দিক থেকে কাটাখালের দক্ষিণ দিকে যে বাঁধটা রয়েছে, একটা উঁচু বাঁধ রয়েছে, কিন্তু ওই উল্টো দিকে সেগুলো বাঁধ, সে অর্থে বাঁধ নেই। এখন শহরের দক্ষিণাঞ্চল, হাওড়া নদীর জল বেড়ে গেলে শহরের দক্ষিণাঞ্চল ভাসছে, এবং অনেকে এখন এটা কমপ্লেন করছেন বা বলছেন যে এই শহরের জল পাম্প করে হাওড়া নদীতে ফেলার ফলে তাদের ওইদিকে প্লাবিত হচ্ছে। এটাকে কি করা? শহরবাসী তো ওরা, শহরের হাওড়া নদীর দক্ষিণাঞ্চলটা কিন্তু আগে এত জল হতো না, ওঠেনি। এখন দেখুন, এটা মেইন হচ্ছে নাগের জলাতে একটা বিরাট ওয়াটার বডি ছিল, সেখানে আউটলেট গুলি, জলগুলি কিন্তু আসতো, এখান থেকে আউটলেট ছিল হাওড়া নদীতে আসতো। আচ্ছা, এখন এই সাইডটা দেখবেন বিল্ডিং ফিল্ডিং হয়ে সব আউটলেট ব্লক হয়ে গেছে, এত বড় ওয়াটার বডি সব একদম ব্লক, শেষ নাই। তো এখন তো আস্তে আস্তে কি হচ্ছে, নতুন নতুন জায়গাতে জল, আগে যে জায়গাগুলিতে জল ছিল না, হ্যাঁ, ওইসব জায়গাতে জল, যেমন রেইন ওয়াটার যে হারভেস্টিং এর যে জায়গাটা, এখন কিন্তু শহরে প্রায় আমার মনে হয়, আমার তো স্ট্যাটিস্টিকের ডাটা নেই, 80% উপর কলাপস হয়ে গেছে, এবং যদি যেগুলো আছে এগুলোর সঙ্গে কানেক্টিভিটি ড্রেন নেই। আগে তো আমাদের কি হতো, ন্যাচারাল যে আর্দেন ড্রেন গুলি ছিল, আমরা তো এখানে এখন এই রাজ্যে ধরুন সেকেন্ড জেনারেশন, আমাদের বাবা কাকারা এসছেন মাটির ড্রেন যেগুলো ছিল দেশ পার্টিশন হওয়ার পর, তো আমাদের ছেলেমেয়েরা থার্ড জেনারেশন, তো ওরা কি দেখছে, আমরা তো দেখিনি, আমরা তো ছোটবেলায় দেখিনি যে এইরকম জল এরকম, তখন তো এত পাকা ড্রেন ছিল না, শহরে পাকা ড্রেন ছিল না। তো ন্যাচারাল যে আর্দেন ড্রেন গুলি ছিল, আর্দেন এরিয়া ছিল বা ওয়াটার বডি ছিল, এরাই তো তখন এই বৃষ্টি তো খুব একটা হেরফের নেই, এরকম না যে 20 বছর আগে যে বৃষ্টি হতো এখন ডাবল বৃষ্টি হচ্ছে। তবে একটা ঠিক যে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, শর্টফল রেইন আমরা যেটা বলছি, অল্প সময় একটু বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা দেখবেন যে আগে বৃষ্টি 1000 mm হতো, এখন বছরে 2000 mm হচ্ছে। তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আগে আমার, এখন তো আরবানাইজেশন, আমি তো মডার্ন হবই, আমার তো এখন বাড়ি ঘর, এখন বিল্ডিংস হচ্ছে বা সবকিছু হবে, কনস্ট্রাকশন হবে, এগুলো তো হবেই, কিন্তু এগুলো হবে এবং আমার ড্রেন গুলো কভার হবে, হবে গেলে তো আমার জীবনযাত্রাটাকে সচল রাখতে হবে। মানে বাড়ি ঘর করবো, আমার বাড়ি করবো, বাড়ির জলটা রাস্তায় আসবে, রাস্তার ড্রেনে, রাস্তার ড্রেন থেকে এটা রিভারে যাবে, রিভার থেকে সমুদ্রে যাবে। এখন কি হচ্ছে, রাস্তার জল ওটা বাড়িতে ঢুকে যাচ্ছে, একদম সমস্যা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, রাস্তা আমরা একটা সময় দেখছি রাস্তা নিচু আছে, রাস্তার একের পর এক যখন কার্পেটিং হচ্ছে, ওভারলেইং কার্পেটিং নিচে পড়ে যাচ্ছে, দিস ইজ নট ডেভেলপমেন্ট, এটা হতে পারে না। আমরা ডেভেলপ কান্ট্রিগুলিতে রিলেইং চলতে পারে না,
তাহলে এখন সেখানে রাস্তা অনেকটা উঁচু হয়ে যাচ্ছে। হ্যাঁ। এই যে আজকে কাভার ড্রেন দেওয়া হচ্ছে এবং তো কাভার কোনো- রাস্তা থেকে কাভার ড্রেন একটু উঁচু আছে, আমরা দেখছি হোল রাখা রয়েছে খুব সম্ভবত জল পাস হওয়ার জন্য, কিন্তু তারপরে যখন কার্পেটিং যদি হতে থাকে এই হোলগুলো একসময় বন্ধ হয়ে যাবে, বন্ধ তখন তো হয়ে আরো বিপদ হয়ে না, যাবে। এখন তো আপনি এখান হচ্ছে থেকে তো। আমি আসার সময় মানে আমি স্কুটিতে আসছিলাম, এখান থেকে আপনি জাস্ট ফায়ার ব্রিগেড পর্যন্ত যান, এখানে দেখবেন অনেকগুলো কাভার্ডের যে ম্যানহোল গুলো রাখা হয়েছে, ওয়াটার ইনলেট গুলো ইনলেট গুলো এগুলো করছে। মোটামুটি হচ্ছে 4 ইঞ্চি উপরে হয়ে গেছে রাস্তার লেভেল। হ্যাঁ, হুম। তো ডিউ টাইমে এখানে তো যখন ফ্লাড আসে এখানে কিন্তু যে প্লাস্টিক জাতীয় জিনিসগুলো হয়ে গেছে, আর কিছু কিছু কিন্তু এমনিতেই অর্ডিনারি এটা ব্লক হয়ে আছে। এই যে Water টা ইনলেট pass গুলো হবে। আমি রাখলাম, ড্রেন কনস্ট্রাকশন করলাম, সব ঠিক আছে, ইনলেট রাখলাম, ইনলেট তো জল ঢুকছে না। জল ঢুকছে না, এটা হচ্ছে কারণ এই জায়গাটাতে আপনি বুঝতে পারবেন, Okay. কারণ এইদিকে কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশনের ম্যাটেরিয়াল গুলো যে এখনো হাফ ডান হয়ে আছে। এটা হয়তো বা আমাদের যারা কি বলবো, যারা প্রকৌশলী হোক তাদেরও হয়তো বা ডিপার্টমেন্টেরও কিছু লেগেন্সি ছিল বলে এটাতে আরো 1 মান্থ বিফোর যদি করতো হয়তো বা এইখানে যে প্রবলেমটা কিছুটা হলো 5 to 10% কম হতো, কিন্তু এই জায়গাগুলো হচ্ছে। ওকে, এখন কভার ড্রেন তো অলরেডি হচ্ছে, কভার ড্রেনের পর হয়তো দেখা যাবে যে আমরা ধরে নিলাম যে পরিষ্কার করা হবে, তারপর সেগুলো সেখানে ম্যানহোল রাখা আছে, সবকিছুতে যাওয়ার জন্য জায়গা রাখা আছে, কিন্তু শহরের দক্ষিণাঞ্চল এবং শহরের কাটাখালের, হাওড়া নদীর দক্ষিণাঞ্চল এবং কাটাখালের উত্তরাঞ্চলকে বাঁচানোর জন্য এখন কি করতে হবে? কারণ উত্তরে এখন তো আরেকটা প্রবলেম আগামী দিনে আসবে আপনার, উনি যেটা কিছু বলতে চাইছিল, ওই যে রিভারটা হ্যাঁ। দুর্জনগর দিয়ে হয়ে গুরকাবস্তি হয়ে বরজলা বরজলা হয়ে হয়ে কাটাখাল কাটাখাল। এগিয়ে হ্যাঁ। লাগলো, হুম। ঝাঁঝি রিভার বোধহয় এটার নাম এটা বলে। তো এটা আমরা ছোটবেলা দেখেছি ছিল। এখন আপনি দেখবেন যে একটা রোড আছে আপনার বরজলা রোড টু আমাদের ওই গুরকাবস্তি রোড, খুব সরুভাবে গেছে, দু সাইডে কি হারে হাউজিং হচ্ছে, বাড়িঘর সব হয়ে গেছে। তো এটা তো কোনো স্পেস রাখছে না, জলের আর কোনো স্পেস না। এটা তো আমি আগামী 1 দশকে দেখবেন যে এটা কি হবে। এই যে নদীটা আপনি যেটা বললেন ঝাঁঝরি নদী বা কিছু একটা ছড়া বা কিছু একটা ছিল, ঝাঁঝরি ছড়া, এখানে বেশ জল যেত, এটা আমারও ছোটবেলা মনে আছে, এবং এখানে মাছ ধরা হতো, কিন্তু আজকে কিন্তু খুব সরু হয়ে গেছে, একদম শেষ সব ক্লোজ হয়ে একদম। আমি বললাম এটা এক হলো এদিকটাতে এনএইচ এটা বার্ডেন পড়ছে, আর এদিকে যে কন্টেইনার গুলো, একটা নাগেরজোড়া কন্টেইনার, একটা বরজলা কন্টেইনার বলুন, মানে ন্যাচারাল কন্টেইনার গুলো, এগুলো কিন্তু জলের জন্য ব্লকেজ হয়ে গেছে, সেখানে এখন আর স্টোরেজ হবে না। আগামী দিনের জন্য ফিউচার প্রবলেম তাহলে আছে। সেবল বাবু, প্রণব বাবু, এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা বললেন যে কি কি কারণে এইভাবে জল জমছে নতুন নতুন জায়গাতে, এখন উত্তরণের পথ বলুন, কারণ এটা তো তাহলে শুরু হলো, আপনারা যেভাবে বলছেন, তাহলে এই যে এই নদী আটকে যাচ্ছে বা নাব্যতা কমে যাচ্ছে, সবকিছু নদী নালা এগুলোকে রিভাইভ করা ছাড়া তো আমার কোনো অল্টারনেট আর কিছু নেই। আমার তো ওয়াটার বডিজ তো কমে গেছে, আমার শহরে তো ওয়াটার বডিজ তো নেই আর এখন বলতে গেলে। এই যে এক্সিস্টিং যেই নালা নদীগুলো আছে এগুলোকে আমাকে রিভাইভ করতে হবে। কাটাখালি বলুন আপনি, কাটাখালের ভিতরে দেখবেন গিয়ে ঝুপড়ি বাড়ি ঘর কি অবস্থা হয়ে গেছে। এবং হয়তো আমি বলি না কারোর এখান থেকে সরিয়ে দেখ, বাট শহরের সেফটি মানে সুরক্ষার জন্য এবং তাদেরও সুরক্ষার জন্য এটা কিন্তু সরাতে হবে। তাদেরকে সরিয়ে নিলে অন্য ব্যবস্থা হবে, কিন্তু তার জন্য তো আমি সারা শহরকে সবাইকে আমি রাখতে পারি না। আজকে যে সিচুয়েশন দেখছেন, আগামী 5 বছর পরে সিচুয়েশনটা কিন্তু আরো বেশি ডেঞ্জারাস ডিটেক্ট করছে। ওকে, আর শহরে যে জল জমবে, আমরা যেটা জানি শহরের জিওগ্রাফিক্যাল তো আমি চেঞ্জ করতে পারবো না, শহর করার মতো আপনারা বলছেন এবং বেসিনের মতো, তো সেটা যদি হয়ে থাকে শহর থেকে জল পাম্প আউট করে বের করতে হবে, জল জমবে শহরে, সেটা পাম্প করে আমাকে এক হলে কাটাখাল, না হলে অনেকেই বলছেন, অনেকেই কমপ্লেন করছেন যে শহরকে সুন্দর রাখতে গিয়ে, শহরকে ভালো রাখতে গিয়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে, কারণ সেটা হাওড়া নদীতে, এবং নদীতে বা খালি ফেলতে হবে শহরের কাছাকাছি। এখন তাহলে করার কি, তাহলে জল এখানে পাম্প যদি না করে, এখানে যে জলটা এটা তো বের করতে ওখানে একটা তো প্রেসার আসবেই সেখানে 100%, আর ওইটার প্রেসারে নদীটাকেও যেন আরো ধারণ ক্ষমতা আমি বাড়াতে পারি, তাহলে নদীর নাব্যতা বাড়াতে হবে, ড্রেজিং করতে কমে গেছে, তো ওইগুলি তো আমাকে দেখতে হবে। তারপরে নদীর ইনসাইডে এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, তো ওগুলিও বলতে হবে, খালি জল বিলিং আউট করে নিচ্ছে এজন্যই হচ্ছে না, এটা তো ওইভাবে নানান। ওকে, তাহলে আমার প্রথম যেটা করণীয় মানে এই মুহূর্তে মানে সেটা হচ্ছে যে নদীর নাব্যতা বাড়াতে হবে, ড্রেজিং করতে হবে, এবং এনক্রোচমেন্ট যেগুলো আছে নদীর পাড়ে যে সব জায়গাগুলো দখল করা আছে সেই সব জায়গাগুলো রেকর্ড দেখ না, গভর্নমেন্ট তো তার ডিপার্টমেন্ট আছে, তুমি দেখো যে 40 ইয়ার্স ব্যাক কি ছিল, কাটাখাল তার কি ছিল, রেকর্ড ইজ দেয়ার। হ্যাঁ, হাওড়া কি ছিল, আমি ওই জায়গাতে যাই, তাহলে তো সব এসে যাবে জায়গায়, তখন দেখা যাবে এরপর কি ফ্লাড হচ্ছে কি হচ্ছে। বড় বড় একটা বাঁধের কথা
একটা দাবি উঠছে, সেটা কি সম্ভব? মানে সেটা করলে কি আমাদের এই যে হাওড়া নদীর যে জল বেড়ে যায়, উজানে বৃষ্টি হলে জল জমলে যে বুঝতে পারিনি এমবাঙ্কমেন্ট রেজ করা, এমবাঙ্কমেন্ট না, মানে ইয়েতে হাওড়া নদীতে মানে বড়মুড়াতে উৎসস্থলে সেখানে একটা বাঁধের ড্যামের কথা বলা কিছুটা হয়তো বা ফ্লাডের সময় এটাকে কন্ট্রোল করা যাবে, কিন্তু যে ফ্লাড আটকে যাবে তো পুরোপুরি এরকম না। ড্যামের তো একটা জলের রিজার্ভার থাকবে এট লিস্ট, তো রিজার্ভারের যে ক্যাপাসিটি থাকে, এরপর একটা সময় তো রিজার্ভার যখন আন্ডার থ্রেটেনিং হয়ে যায় ড্যাম, তখন তো ওই জল ছেড়ে দিতে হয়। দেখুন না আপনি ডিবিসির জল ছাড়া নিয়ে ওয়েস্ট বেঙ্গল কি হচ্ছে, গভর্নমেন্টের 2-3 জেলা কিছুটা হয়তো রিলিফ পাওয়া যাবে, এটার জন্য নট এ মানে 100% রিলিফ বা দিস ইজ নট দ্য পার্মানেন্ট সলিউশন। হ্যাঁ, এটা পার্মানেন্ট সলিউশন হতে পারে না, এটা তো পার্মানেন্ট সলিউশন হতে পারে না, পার্মানেন্ট সলিউশন। ওকে, আরেকটা জিনিস আমরা দেখেছিলাম, এটা করতে গেলে তো ড্যাম করতে গেলে এটার অনেক ক্রাইটেরিয়া, অনেক কিছু ফুলফিল করে এটা করতে হবে। হ্যাঁ, এটা তো এইভাবে বললেই করা যাবে না। ওকে, এটা লং প্রসেস, অনেক কিছু দেখতে হবে, এনভায়রনমেন্ট থেকে শুরু করে অনেক কিছু ক্লিয়ারেন্স লাগবে, তো করতে হবে। আরেকটা জিনিস আমার মনে আছে, গত বছরও আমরা আলোচনা যখন বসেছিলাম তখন এই ব্যাপারটা আলোচনা করেছিলাম যে গতবারের বন্যা, আগস্ট মাসের বন্যার পর এই যে এমবাঙ্কমেন্ট সেগুলোকে গাড়ি চলাচলের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, যাতে সেগুলো খুব একদম মানে একটা ভোলাটাইল কন্ডিশন ডিউরিং ওই পিরিয়ডটার জন্য করা হয়। এখন হচ্ছে যে এই 8-9 মাসে কতটা মানে মেনটেনেন্স করা হলো, সেখানে আমরা এবার দেখলাম চন্দ্রপুর আড়ালিয়াতে বাঁধ ভেঙে যাচ্ছে, সেখানে তাড়াতাড়ি ফেলে করা হচ্ছে বৃষ্টির মধ্যে। 1, 2 এখানে দক্ষিণ জয়পুরে অনেকগুলো লিকেজ, এবং সেখান থেকে সেই লিকেজ দিয়ে হাওড়া নদীর জল প্রচুরভাবে জল প্রবেশ করে প্লাবিত হয়েছে। এমবাঙ্কমেন্টে যেটা একটা থাকে কমন হচ্ছে রেড হোল। হ্যাঁ, এমবাঙ্কমেন্টে রেড, তো ওই রেড মানে আমাদের যে বাড়িঘরের রেড থাকে না, সেগুলো বিশাল আকার রেড থাকে, এটা ইচ এন্ড এভরি এমবাঙ্কমেন্টে থাকে। তো এগুলি তো রেগুলার মনিটরিং তো করতে হয়, আর করতে হবে আপনার যে বিফোর মনসুন এই যে করা উচিত, কারণ ওগুলি দিয়ে ওয়াটার সিপিজ হয়। আর কয়েকটা রেটুল যদি যে পাশাপাশি সিপিজ আরম্ভ করে, তাহলে দেখা যাবে একদিকে ব্রেক করে দেবে, রিক্সি হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে এগুলি রেগুলার মেনটেন্যান্স, এগুলি তো করতে হবে। কোনো জায়গাতে যদি অথরিটি মনে করে যে বাদ উইক হয়ে গেছে, তো স্ট্রেংথেন করতে হবে। হ্যাঁ, কিন্তু আর রেস করার ব্যাপারটা একটা অন্য ব্যাপার। বাদ রেস করা, রেস বাদ আমি কত রেস করব, আমি যত এদিকে রেস করব ওইদিকে তত বেশি উল্টো দিকে হবে। তো আমাকে যেটা করতে হবে, নদী তার যে অরিজিনাল পজিশনে যা ছিল, সিলটাপ হয়ে হয়ে তার বেড লেভেল বেড়ে বেড়ে কোথায় গিয়েছে, তাকে ক্যানপুস করে করে আমি যে কত ছোট করে ফেলেছি, তার অরিজিনাল ওই জায়গাতে আমি যথাসম্ভব যদি নিয়ে যেতে পারি, আমার মনে হয় অনেকটা বেটার। তাহলে শুধু দক্ষিণাঞ্চল না, উত্তরাঞ্চলের জন্য সেটা তো সেফ সাইড শহরের সবার সেফ সাইড অ্যাকর্ডিং। এটা আপনার কাটাখাল, হাওড়া সব সাইড একই অবস্থা। ওকে, এখন কাটাখালের আরেকটা দিক আছে আপনার, ওই কাটাখালের যে এমবাঙ্কমেন্ট আছে আপনার ওই রঞ্জিতনগরের ওই দিকটা কিন্তু প্রায় 1 কিলোমিটার এমবাঙ্কমেন্ট হয়নি। এটা আরেকটা, এটা কিন্তু আছে দীর্ঘদিন, এটা আমি জানি না কি ব্যাপার কেন, তো এটাও তো জল কিন্তু একটা লেভেল ওঠার পর জল ঢুকছে আমার এখানে, এটাকে তো প্রোটেক্ট করা দরকার না? অনেকেই বলছেন যে বাংলাদেশে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে জলটা, এটা কি ঠিক? বাংলাদেশের এটা কি, প্রণববাবু যেটা বললেন, সেখানে কি বাধাপ্রাপ্ত হচ্ছে? যে দেখুন, এটা মেজর অংশে বাধাপ্রাপ্ত হচ্ছে না, মোটামুটি 20-25% যে রেইন ওয়াটার কিন্তু এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে তাদের যে বর্ডার ফেন্সিং রোড গুলোতে, কারণ তাদের ওদের সেরকম এক্সপার্ট নেই, যে হয়তো আগে বিআরও যখন করতে, এখন বিআরও যে করেছে রোডগুলো, এগুলিতে সাফিসিয়েন্ট অ্যাডাকুয়েট ক্রস ড্রেনিং হয়নি। এটা প্রথম থেকেই অনেক আলোচনা হয়েছে, মানে একটা ধরে 5 কিলোমিটার রোড, তো এটা পেডিল্যান্ড, তো হয়তো আমার 5 কিলোমিটার মধ্যে যে 25টা ক্রস ড্রেন দরকার ছিল জল ছাওয়ার, সেটা করেছে 10টা। হ্যাঁ, ওইটা হয়েছে, এতে কিছু জল এখানে আটকাচ্ছে। এবং যেগুলোতে তাদের যে গেটগুলো করেছে, গেটগুলো তো পার্মানেন্ট গেটগুলো, এগুলো হয়তো লং টাইম মেনটেন্যান্স হয়নি, বা আটকে গেছে, এটা খুলতে পারছে না। এবং এরকম হয়েছে দুটো গেট, এখানে একটা বড় ড্রেন যেটা আছে কালিকাপুরের, এখানে খুলতে পারায় যায়নি, দুটো খুলেছে, দুটো করে। তো এই যে দুটোর জল যাচ্ছে, আর বাকিগুলোতে কিন্তু অলরেডি গাছ টাছ যে সব ময়লাগুলো গিয়ে এখানে কিন্তু ব্লকেজ হয়ে গেছে, পুরো জলটা এখানে প্রেসার দিয়েছে। আর আরেকটা যেটা স্যার বলছে, লং টাইম যেটা রঞ্জিতনগর টু আপ টু বর্ডার পর্যন্ত 1 কিলোমিটার এনভায়রনমেন্ট, এটা কিন্তু নেসেসারি, আদারওয়াইজ না হতে টুডে টুমোরো পুরোটা ওয়াটার কিন্তু এদিকে হয়ে শহরের মধ্যে ঢুকবে। এবার বর্ডারে এসেছে, এখন এই যে সেদিন
মেয়র বলছিলেন যে 3টে নতুন পাম্প বসানো হবে, একটা খুব সম্ভবত কৃষ্ণনগর সৎসঙ্গের ওখানটায়, একটা রামনগর, আর আরেকটা উনি বলছিলেন এমনই কোথাও একটা জায়গার মধ্যে কাছাকাছি জায়গাতে বলছিলেন রামনগর শকুন্তলা রোডে আরো একটি বসানো হবে। আর শকুন্তলা রোডে উনি বলছেন 3টে পাম্পের কথা ভাবা হচ্ছে। এখন এই যে রামনগর এলাকাটাতে কিন্তু বলছে আগে মানুষ খুব একটা বেশি জল জমতো, এখন এই রামনগর এলাকাতে জল জমাটা কি মানে নদী বা খাল কোনো কারণ, নাকি শুধু আগরতলা শহরে জলটাই গিয়ে নেমে ওখানে যে জলটা যে ড্রেন আউট হতো এখন তো সেটা ড্রেন আউট না হওয়ার কারণে এই জলটাই তো সেটা তো মানে আধুনিকীকরণের ফলে রামনগরে জল জমছে, কৃষ্ণনগরে জল জমছে, এটা জমছে। আর ওই বাইপাস যে রঞ্জিতনগর হয়েছে যে জলটা ওইদিকে চলে যেত ন্যাচারালি, সেই জলটা এখন যেতে পারছে না, এখানে ব্লকেজ হচ্ছে। তাহলে ঘুরে ফিরে তো আমরা একই জায়গায় আসছি, ঘুরে ফিরে আমরা একই জায়গায়। সেটা রামনগর আরো বেশি যদি ওইদিকে মানে পুরো যদি এনএইচটা হয়ে যায়, কারণ তাদের এনভায়রনমেন্টের সেরকম সাফিসিয়েন্ট হচ্ছে না, ঠিক আছে, এনএইচ এর ক্ষেত্রে। আর এনএইচ মোটামুটি এখান থেকে এখন যে লেভেল থাকে যে রঞ্জিতে বর্ডারটা ছড়ে ওইদিকে মোটামুটি ধরুন 16 ফিটের উপরে হচ্ছে আচ্ছা হাইটটা। 16 ফিট পুরোটা কিন্তু এনভায়রনমেন্ট যেগুলো দিবে আশপাশগুলো কিন্তু ভেঙে যাবে, কিন্তু বাকি জায়গাটা ড্যাম পুরো কিন্তু আগরতলা রামনগরকে এফেক্ট করবে। এখন হাফডান এই অবস্থা, এবার কালিকাপুরের সেই বৃষ্টি হয়নি, গতবার আগস্টে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিটা যদি হতো রামনগর আমার মনে হয় এর থেকে বেশি অবস্থা হয়ে যাওয়ার চান্সেস থাকবে রামনগরে, কারণ সাফিশিয়েন্ট তো থাকছে না। কিন্তু সেখানে তো তাহলে রামনগর পাম্প বসিয়ে আলটিমেটলি রামনগরে পাম্প বসালে সেটা তো পাম্প আউট তো হবে কাটাখালি, ওইদিকে 1 কিলোমিটার খোলা আছে। এগুলি তো জিনিসগুলি তো ওইভাবে ফোকাস করতে হবে। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। সুবল বাবু, প্রণব বাবু, আপনাদের জাস্ট 2 মিনিটের মধ্যে আপনাদের সাজেশন কি থাকে ফর অল? সাজেশন হচ্ছে একটা হচ্ছে এক্সিস্টিং যেই সিস্টেমটা আছে এটাকে আমাকে এফেক্টিভ করা, ড্রেনেজ সিস্টেম যেটা আছে ক্লিন এন্ড ক্লিয়ারিং থেকে শুরু করে এটাকে আবার এফেক্টিভ করা। আর ফিউচারের জন্য যেটা আপনি বললেন যে মেয়র বলেছেন অলরেডি 3টে পাম্পের ব্যবস্থা, আমার মনে হয় এডিশন আমি বলবো আমার মনে হয় ওই দিকটা দিয়ে আমাদের যে কালাপানিয়া ড্রেন যেটা আসছে আপনার ওই মহারাজগঞ্জ বাজার জগহরিমুড়া মহারাজগঞ্জ বাজার হয়ে গান্ধীঘাট হয়ে যেটা আসছে ওই দিকে একটা দরকার আছে। আর একটা হলো শিবনগর যেটা আমরা চিত্তরঞ্জন রোড টোড নিয়ে শিবনগর ওই দিকটাও বেশ ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে। আর আরেকটা হচ্ছে আপনার এই নর্থ গেট, লাস্ট বৃষ্টিতে এবার এতটা হয়নি, 2 ঘন্টা জল নেমে গেছে, কিন্তু লাস্ট বৃষ্টিতে কিন্তু জল ছিল। তো ওইদিকেও আমার মনে হয় আগামী দিনে শহরের উত্তর দিকটা তো পাম্পের প্রয়োজন চিন্তা করা দরকার। আর ছোটখাটো জল যেখানে জমে আমরা এখন যে জিনিসটা আছে অলরেডি মুভিং পাম্পিং স্টেশন, মুভেবল পাম্পিং স্টেশন, ওইটাও আমরা মাথায় রাখতে পারি আগামী দিনে, ওইগুলো আমরা করতে পারি। ওকে, প্রণব বাবু, আপনার কি মনে হয়? ফার্স্ট ওয়ান যেটা রোবোটিক বা জিআইএস বেসড ক্লিনিং সিস্টেম, এটা কিন্তু মাস্ট বি দরকার। এনআইটি কিছু তাদের প্রজেক্ট তৈরি করেছে, বাট চণ্ডীগড় এই ক্ষেত্রে সাফিসিয়েন্ট তারা রোবোটিক টেকনোলজি ইউজ করতে কোথায়, এবং এটা টেকনোলজি আছে হাতের সামনে, আমাকে ইউজ করতে হবে। হ্যাঁ, ন্যাচারালি যেটা প্লাস্টিকটাকে, আমি আবার যাচ্ছি, প্লাস্টিকটাকে ব্যান্ড গভর্নমেন্ট অর্ডার করেছে, এটাকে একদম স্ট্রিক্টলি অ্যাওয়ারনেস এবং স্ট্রিক্টলি এটাকে গভর্নমেন্ট ফোর্স অন অ্যাকশন এটা ব্যান্ড করা উচিত, ঠিক আছে, অ্যাকশন অন পলিথিন, হ্যাঁ পলিথিন। আর লাস্টলি যে হচ্ছে এখানে যে বাঁধগুলো যেখানে যেখানে দরকার, যেমন রঞ্জিতনগর কাটাখালী এক্সটেনশন, যে হাওড়া নদীর এম্বার্কিং ওই সাইডটাতে, মানে ফ্যামিলিগুলোকে সেটা করা দরকার। আর কিছু কিছু ড্রেনকে আমার মনে হয় যেটা এখন কিন্তু আমাদের যে ড্রেনগুলো আছে যে আমরা এটা কভার ড্রেন করে নেব, না করাই উচিত। সেগুলোকে যদি ক্লিনিং সেরকম প্রসেসে কন্টিনিউ রেখে এটা হাইটটা একটু বাড়িয়ে, কারণ এগুলো করলে ইন ফিউচার এগুলোতে এটা সমস্যা ওপেন থাকলে আরেকটা জিনিস হয়তো যে প্রয়োজনে যদি হয় কখনো ভবিষ্যতে, তাহলে সেটা ডেপথ বাড়ানো যায়। ডেপথ না বাড়িয়ে উপর থেকে তো আমরা এক্সটেনশন হয়তো করতে হতে পারে। এখনো যে ড্রেনগুলি হচ্ছে দেখা যাবে আগামী দিনে হয়তো এটা ভেঙে আবার আমাকে করতে হবে। দেখুন আমাদের ড্রেনের যে হিসাবটা, ড্রেনের যে হচ্ছে আপনার ড্রেন করতে গেলে যে সেন্ট্রাল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এন্ড এনভায়রনমেন্ট অর্গানাইজেশনের যে গাইডলাইন
যেটা আছে সব জায়গায় তো আমরা ওইগুলি মেনে প্ল্যানিং এন্ড ডিজাইন করে ড্রেন করতে পারছি না। হ্যাঁ, তো আগামী দিনে আমার সেই যেমন কোয়ালিটি সার্ভিস পেতে গেলে হয়তো আবার রিকনস্ট্রাকশন করতে হবে। এখন স্মার্ট সিটির কারণে আমাদের কিন্তু আরবান ইলেকট্রিসিটি লাইনগুলো সবগুলো, ওয়াটার লাইনগুলো, কেবলিং, এভরিথিং চলে যাবে। তো আমার মনে হয় মোস্ট অফ দ্য 40% অর্ধেকে এই 40% জায়গাতে কিন্তু আরো বেশি প্রবলেমস হবে, কারণ এটি পাইপলাইনে ডিফারেন্ট পাইপলাইনে যাচ্ছে, এগুলোতে ময়লা জমবে, সব ড্রেনের উপর দিয়ে যাচ্ছে, ড্রেনের উপর দিয়ে যাচ্ছে। তো সেপারেট আলাদা করা দরকার, সেগুলো আলাদা থাকা দরকার। আমরা এই বিষয় নিয়ে, যার কারণে এটা বড় একটা চ্যালেঞ্জ। সিটিতে ডার্ক লাইন আলাদা থাকা, এই বিষয় নিয়ে আমরা একদিন অন্যদিন অবশ্যই আলোচনা করতে পারবো, কারণ আলোচনা করা উচিত যে ড্রেনের উপর দিয়ে যে বিভিন্ন যে পাইপলাইন গুলো যাচ্ছে, সেটা জলের পাইপলাইন হোক বা ইলেকট্রিসিটি হোক, ড্রেনগুলো আশপাশে ড্রেনগুলোকে কিভাবে বাধাপ্রাপ্ত করছে, একদম কিভাবে বাধাপ্রাপ্ত করছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। প্রণববাবু ধন্যবাদ আপনাকে, শুভবাবু আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, উত্তর পূর্ব ভারত বন্যার কবলে, গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু এই মুহূর্তে বন্যার কবলে। আসাম বা অন্যান্য রাজ্য কিন্তু অবস্থা বেহাল। রাজ্যীয় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছিল। বছর ঘুরতে না ঘুরতেই আবার চোখের সামনে সেই ভয়ানক পরিস্থিতি। মাত্র 9 মাস আগে, অর্থাৎ গত আগস্ট মাসে যে ভয়াবহ বন্যা ত্রিপুরার বুকে ইতিহাস রচনা করেছিল, তার স্মৃতি উস্কে দিয়ে 3-4 দিনের প্রবল বর্ষা কিন্তু আমাদের আবার সতর্ক করে গেল। গোটা রাজ্যে ভারী বর্ষার ফলে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিকে। কোথাও বাঁধ ভাঙার সম্ভাবনা দেখা দিচ্ছে, তো কোথাও বিপদসীমার উপরে বইছিল নদীর জল। প্রশ্ন হচ্ছে, বৃষ্টি তো হবেই, তবে বৃষ্টি হলে এমন পরিস্থিতিগুলো কি আমরা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব, নাকি আগামী দিনের জন্য তৈরি থাকতে পারি আমরা? জল তো জমবেই বলে কি আমরা ধরে নেব, নাকি আদৌ কিছু করা সম্ভব? নিমিষে জল জমে যাওয়া হাত থেকে মুক্তি কি করে পাবে রাজধানীবাসী, তা অবশ্যই সময় বলবে। সেসব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।